মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা শুনলেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় শ্রী পরেশ চন্দ্র অধিকারীর বক্তব্য। এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসতে আমাদের সকলের প্রিয় যুব নেতা, কোচবিহার জেলা যুব সভাপতি সম্মানীয় কমলেশ অধিকারী। জোরে হাততালি হোক কমলেশদার জন্য। প্রচুর যুবরা কমলেশদার ফ্যান। মঞ্চে আসছে কোচবিহার জেলা যুব সভাপতি সম্মানীয় কমলেশ অধিকারী মহাশয়। বন্দে মাতরম। মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে কর্মী সভা, এই সভার সম্মানীয় সভাপতি তথা এই এলাকার বিধায়ক, আমাদের দলের নেতা সম্মানীয় পরেশ চন্দ্র অধিকারী, এখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের দলের নেতা উদয়ন গুহ মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, এনবিসির চেয়ারম্যান, আমাদের দলের নেতা পার্থপ্রতিম রায়। উপস্থিত রয়েছেন বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে পৌরসভার পৌরপিতা থেকে শুরু করে মহিলা সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সামনে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু কালো মাথা কালো মাথা কালো মাথা দেখা যাচ্ছে। আপনাদের উপস্থিতি বারবার করে প্রমাণ করে দিচ্ছে মেখলিগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী ছিল, শক্তিশালী আছে। সামনের লোকসভা নির্বাচনেও মেখলিগঞ্জ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস শক্তিশালী থাকবে। যাই হোক, কয়েকদিন আগে এই মাঠেই গদ্দার অধিকারী, শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন, সভা করেছিলেন। তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান প্রত্যেকটা দিন আমরা দিয়ে থাকি, দল তৃণমূল কংগ্রেস এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার যে চেষ্টা চক্রান্ত, প্রত্যেকটাই তিনি এখানে করে গেছেন। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা যারা 2019 লোকসভা নির্বাচন দেখেছি, 2019 লোকসভা নির্বাচনের আগে নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার দলের নেতারা আমাদের দেশকে যারা সুরক্ষা দিয়ে থাকেন সে সমস্ত সৈনিকদের বিভিন্ন বাইরে থেকে আরডিএক্স নিয়ে এসে তাদের গাড়িতে ঢুকিয়ে দিয়ে সে সমস্ত সৈনিকদের প্রাণে মেরে ফেললেন। আমরা বারবার করে সংসদের বাইরে বারবার করে প্রশ্ন করেছিলাম যে এই সমস্ত সৈনিক যারা মারা গেলেন, যাদের প্রাণ গেলেন, যারা প্রত্যেকটা দিন আমরা যখন উৎসবে সামিল হই, উৎসবের আনন্দে আমরা যখন সকল ভারতবর্ষের মানুষ গা ভাসাই, যখন তারা দেশ জুড়ে পাহারা দিতে ব্যস্ত থাকেন, তারা কিভাবে মারা গেলেন, তাদের মারা যাওয়ার সঠিক কারণটা কি সেটা আমাদের জানাতে হবে। তারা কিন্তু আমাদের সেদিন সেই সঠিক কারণটা জানালেন না। পাকিস্তান ভারতবর্ষের উপর আক্রমণ করেছে, পাকিস্তান বারবার আক্রমণ করতে যাচ্ছে। পাকিস্তান ভারতবর্ষের লড়াই দেখিয়ে ভারতবর্ষের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা সেদিন কি করলেন, 2019 লোকসভা নির্বাচনের বৈতরণী পার করলেন। আমরা আজকের দিনে কি দেখছি, 2024 লোকসভা নির্বাচন সামনে। এই নির্বাচনের বৈতরণী যদি পাড়ি দিতে হয়, তারা বুঝলেন আবার সেই নতুন কোন ফন্দি আঁকতে হবে। তাই ভারতবর্ষের প্রায় 70% হিন্দু মানুষ, সেই হিন্দু মানুষের আবেগ শ্রীরামচন্দ্র, সেই রামচন্দ্রকে তারা রাজনীতির ময়দানে নামালেন। আমরা যারা এই সভা মঞ্চে এসেছি, সভা সফল করতে এসেছি, এখানেও প্রায় 40 থেকে 50% হিন্দু মানুষের উপস্থিতি আমি লক্ষ্য করতে পারছি। আমরা যারা হিন্দু ধর্মের লালন এবং পালন করি, যারা হিন্দু ধর্ম প্রত্যেকটা দিন নিষ্ঠার সহিত পালন করে থাকি,
আমরা যারা রামায়ণ পড়েছি বা ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে রামায়ণ শুনেছি, আমরা কি শুনেছি? আমাদের ঠাকুরদা ঠাকুমারা বলতেন রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা বনবাসে গিয়েছিলেন। সেখানে আমরা দেখেছি রাবণ সেদিন সাধু বেশে সীতা মায়ের কাছে ভিক্ষা চাইতে এসে সীতা মাকে হরণ করেছিল। আপনারা চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, আজকের দিনে কারা বিজেপি করছে? আজকের দিনে কাদের মুখে বিজেপির কথা শোনা যাচ্ছে? যারা কয়েকদিন আগে 34 বৎসরের জগদ্দল পাথর সেই সিপিএম ছিল, তারা জামা পাল্টে আজকের দিনে বিজেপি দলটা করছে। তাদের মুখে রামের নাম, মুখ শুনলে মদের গন্ধ, হাত শুনলেই মাংসের গন্ধ, মুখে মদ, পেটে মাংস নিয়ে প্রত্যেকটা দিন জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে সাধারণ মানুষের বাড়িতে আক্রমণ থেকে শুরু করে প্রত্যেকটা দিন মানুষের জনজীবন বিধ্বস্ত করে দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা রামচন্দ্রকে ভালোবাসি, রামচন্দ্রের মুক্তি স্থাপনক আমরা নিজে চাই, কিন্তু যারা হিন্দু ধর্মকে কুলসিত করতে চাইছে, যারা আমাদের পরম শ্রদ্ধেয় রামচন্দ্রকে কুলসিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন আমি মঞ্চে বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ সম্মানীয় পার্থপ্রতিম রায় মহাশয়কে। আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চেই বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়। সকলকে নমস্কার। আজকে এই মেখলিগঞ্জের মাঠে যে সভা, মেখলিগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে, মঞ্চে আজকের সভার সভাপতি এই এলাকার বিধায়ক সম্মানীয় পরেশচন্দ্র অধিকারী মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ। বক্তব্য রাখলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী। মঞ্চে উপস্থিত আছে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ব্লক, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। এখানে প্রাক্তন ব্লক সভাপতি আমাদের দলের অন্যতম নেতা লক্ষ্মীকান্ত সরকার আছেন, গোপালদা আছেন হলদিবাড়ি ব্লক সভাপতি, কেশবদা আছেন মেখলিগঞ্জ অঞ্চল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এছাড়াও বিষ্ণুদা থেকে শুরু করে, কেশববাবু থেকে শুরু করে, খালেকদা, তপনদাম জলপাইগুড়ি সদরের ব্লক সভাপতি সহ আপনারা সকলে উপস্থিত আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, উদয়নদা বক্তব্য রাখবেন, দেবাংশু বক্তব্য রাখবেন। যেটা বলবার কথা যে এই মাঠে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এসে কিছু বক্তব্য রেখে গিয়েছেন, মিথ্যাচার করেছেন, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন এবং যেভাবে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা জানি যে শুভেন্দু অধিকারী নিজেই 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভায় ছিলেন। তিনি সেই মন্ত্রিসভা থাকাকালীন, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাকে কোনোদিন আমরা প্রতিবাদ করতে দেখিনি যে এত দুর্নীতি হচ্ছে। কিন্তু যেদিন থেকে তিনি বিজেপিতে গেলেন, সেদিন থেকেই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এটা দুর্ভাগ্যজনক যে তিনি নিজের আয়নায় নিজের মুখটা দেখছেন না, তিনি কতটা নিজে দুর্নীতিগ্রস্ত। নারদ মামলায়
টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে কাকে? শুভেন্দু অধিকারীকে। সিবিআই এর যে এফআইআর করেছে সেই এফআইআর এর নথিভুক্ত নাম শুভেন্দু অধিকারী, অথচ শুভেন্দু অধিকারীকে সিবিআই কখনো ইন্টারোগেট করে না, তাকে কখনো ডেকে পাঠায় না। আজকে কথায় কথায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে সিবিআই ইডি ডাকছে, রেড করছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একের পর এক সিবিআই মামলায় জর্জরিত করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে এবং গোটা ভারতবর্ষের বুকে বিরোধী রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী শক্তিশালী নেতৃত্ব, তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। কখনো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজনকে ইডি আটক করেছে। অরবিন্দ কেজরিওয়ালকে পরপর 3 বার ইডিকে পাঠালেন। আমরা বিগত দিনে দেখেছি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে ইডি ডেকে পাঠাচ্ছেন, তেজস্বী যাদবকে ডেকে পাঠাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে। কেন? তারা সব থেকে বেশি বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই আন্দোলনকে ভারতবর্ষের বুকে জাগিয়ে তুলছেন। তারা ভয় পেয়েছে যে বাংলা সব থেকে শক্তিশালী ঘাঁটি তৃণমূল কংগ্রেসের বিরোধী। এত তারা ডেইলি প্যাসেঞ্জারি করলো 2021 সালের লোকসভা নির্বাচনের, বিধানসভা নির্বাচনের আগে। অমিত শাহ, নরেন্দ্র মোদী প্রায় প্রত্যেক দিন বাংলায় এসেছে, ঘটা করে ঘোষণা করেছিল এবার 200-র বেশি আসন নিয়ে নাকি বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু বাংলার মানুষ ভুল প্রমাণ করে দিয়েছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, তাই তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি সংখ্যক আসনে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাহিদাকে মর্যাদা দিয়েছেন, মানুষের কাজকে অগ্রাধিকার দিয়েছেন। আজকে বিভিন্ন ধরনের প্রকল্পে গোটা বাংলাকে সাজিয়ে তুলেছেন। 72 রকমের প্রকল্প, সামাজিক প্রকল্প। এই প্রকল্পগুলোকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপির নেতারা, কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বলেছে লক্ষ্মীর ভান্ডার নাকি ভিক্ষে। আর তারাই পঞ্চায়েত নির্বাচনের আগে তারা বলে ক্ষমতায় এলে তারা নারায়ণ প্রকল্প চালু করবে। তারা বিজেপি শাসিত রাজ্যে লাডলি বেহেন প্রকল্প চালু করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার আজকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছেছে। আর বিজেপি বহু ঢক্কানিনাদ করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পে কোনো বরাদ্দ নেই। আজকে উজ্জ্বলা গ্যাসের নামে ভাওতাবাজি করছে, গ্যাসের দাম প্রতিদিন বাড়িয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কৃষকরা আত্মহত্যা বেশি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের জন্য প্রকল্প চালু করেছে, আজকে স্বাস্থ্য সাথীর কার্ড চালু করেছে, সার্বিকভাবে মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করেছে। ভোট আসলেই বিজেপি নানা রকম ফন্দি ফিকির আছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে 2019-এর লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার ঘটনা, যেখানে প্রায় 50-এর মতো জওয়ান মারা গেল বিস্ফোরণে। সেই আরডিএক্স কোথা থেকে এসেছে, কারা মেরেছে, জওয়ানরা কিভাবে মারা গেল, এখনো তার কোনো কিনারা হয়নি। অথচ সেই জওয়ানদের লাশের উপরও দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সরকার জাতীয়তাবাদকে উস্কে দিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। আর এবার তারা দেখেছে আর জাতীয়তাবাদে কাজ হচ্ছে না, মানুষ বুঝে গেছে তাদের কারসাজি, তাই ধর্মকে ঢাল করেছে, রাম মন্দিরকে ঢাল করেছে। আমরা বলি রাম মন্দির প্রতিষ্ঠা হোক, আপত্তি নেই, কিন্তু রাম বড় না মোদী বড়, মোদীকে বানানো দেখানোর চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আপত্তি রয়েছে। আমরা হিন্দু যারা ধর্মে বিশ্বাসী, 33 কোটি দেবতা আমাদের রয়েছে, শুধু রাম না। মদন মোহন, কেন মদন মোহনের মন্দির হবে না? কেন মাসান বাবার মন্দির হবে না? কেন মসজিদ হবে না? কেন গির্জা হবে না? শুধু রাম মন্দির নিয়ে এত ঢক্কানিনাদ কেন?
সীতা মা কেন বাদ? আজকে এই সঙ্গত প্রশ্নগুলো উঠেছে। কেন প্রাণ প্রতিষ্ঠা নরেন্দ্র মোদী করছে? কেন হিন্দু মহাসভা সহ শঙ্করাচার্যরা তার বিরোধিতা করলো? এই প্রশ্নের উত্তর নেই। একটা রাম মন্দির এখনো সম্পন্ন হয় নাই, অথচ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হলো। যে রামকে দেখতে আমরা অভ্যস্ত, তীর ধনুর্ধারী সেই রামের মূর্তির অবয়ব আমরা অন্য রূপে দেখছি। এই যে পাল্টে দেওয়ার মানসিকতা, চাপিয়ে দেওয়ার মানসিকতা, তার বিরুদ্ধে আমাদের কর্মসূচি, আমাদের লড়াই চলবে। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। গতকাল 26শে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসের সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই করার সময় এসেছে। তাই আমার বক্তব্য না বাড়িয়ে, জেলা সভাপতি আছে, উদয়নদা আছে, দেবাংশু এসে গেছে, তারা বক্তব্য রাখবেন। আমি সকলকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়, উপস্থিত হয়েছেন কোচবিহার জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ দেব মহাশয়। আমি এই দুজনকে মঞ্চে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নেব আমাদের কোচবিহার জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ দেবভৌমিক মহাশয়কে। আমরা বরণ করে নেব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে। হ্যালো, এবারে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমার আপনার সকলে প্রিয় সম্মানীয় উদয়ন গুহ মহাশয়কে। বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আজকে মেখলিগঞ্জ বোর্ডিং এর মাঠে যে সভার আয়োজন করা হয়েছে, এই সভার সভাপতি মেখলিগঞ্জের বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী, উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। আজকের এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দেবাংশু, পার্থ আছেন, অন্যান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা, উপস্থিত মা বোনেরা, ভাই বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সালাম। আমি
এখানে এসে শুনলাম পরেশ বক্তব্য রাখতে গিয়ে বলল এই সভাটা নাকি বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা। পরেশ যদি আমাকে আগে বলতো যে এই সভাটা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা, তাহলে কষ্ট করে অত দূর থেকে এখানে আসতাম না। এক চামচিকে, সেই চামচিকে ঈগল পাখি বানানোর ইচ্ছে আমাদের নেই। ওর নিজের এলাকায় নিজের দাম নেই। আর পরেশ এত টাকা পয়সা খরচ করে ওর বিরুদ্ধে এত বড় একটা সভা করেছে, না করলেই পারে। পরেশের মেয়ের চাকরি কি হয়েছে সেটা তো বিচার চলছে, ওগুলো এখানে দাঁড়িয়ে বলা যাবে না। তাহলে আইনের সমালোচনা হবে। আমাদের দেশ এত শক্তিশালী আইন ব্যবস্থা, ওরা নিজেরা কামড়া কামড়ি করতে পারে। একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে গালাগালি করতে পারে, কিন্তু আমরা বাইরের থেকে করতে পারবো না। তাহলে এই কোর্টের অবমাননা হবে, আমাদের জেলে ঢুকিয়ে দেবে। আরে পরেশের মেয়ের চাকরি হয়েছে, তোর বাবা কি করে মন্ত্রী হয়েছিল? তুই কি করে ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলি? তোর ভাই কি করে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হয়েছিল? তোর ভাই কি করে অন্যান্য ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল? এক শুভেন্দু অধিকারী যত ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, তৃণমূলের বাকি সব নেতা মিলে অত ব্যাংকের চেয়ারম্যান হতে পারেনি। কে কার দয়া হয়েছিল? ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বসে থাকতে, অভিষেকের পায়ের নিচে বসে থাকতে, তাদের ধরে তুই আজকে ওই জায়গায় গিয়ে পৌঁছেছিলি। হঠাৎ করিয়ে হাউস হলো, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, স্বপ্ন দেখলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 2021 সালে হওয়া যাবে, দল বদল করে বিজেপিতে গেল। এমন বিরোধী নেতা, আমি বিধায়ক হওয়ার পরে এই নিয়ে 3-4 জন বিরোধী নেতাকে দেখলাম। এইরকম অর্ধশিক্ষিত, বক্তৃতা দিতে পারে না, মানুষের মনের কথা বলতে পারে না, বিধানসভার ভেতরে দাঁড়িয়ে একটা কথা বলে না, সে হচ্ছে আজকে বিরোধী দলের নেতা। তো এর সম্বন্ধে যত কম বলা যাবে তত ভালো। আরেকটা কথা সবাই বলছে, আমার আগের বক্তারা সবাই বললেন যে বিজেপি রাম রাম করছে। আরে রাম করবে না তো কি করবে? ওদের ছোট থেকে বড় এই ঠান্ডা কাটানোর জন্য সব সময় রামের উপর ভরসা করে। এটা ভগবান রামই হোক আর ওই বোতলের রামই হোক, ওদের হচ্ছে এই রামের উপর ভরসা। তাই আজকে অকাল বোধন রাম করেছিল দুর্গার অকাল বোধন, আর মোদী করছে রামের অকাল বোধন। ও রাবণকে হারানোর জন্য রাম করেছিল, আরে মমতাকে হারাবার জন্য অকাল বোধন করছেন। এখানে অনেক মুসলিম মানুষ আছেন, আজান হলেই সুসুর করে চলে যাবেন মসজিদের দিকে। অনেক হিন্দু মা বোন আছেন, সন্ধ্যা লাগলেই তুলসী তলায় বাতি দেওয়ার জন্য ঘরের দিকে দৌড়বেন। আচ্ছা, এই যে আমার মুসলিম ভাইয়েরা, আজান কে দেয়? মুয়াজ্জিন দেয়। এমনি অনুদিন কোন কোন সময় নিজে হয়তো মসজিদ প্রাণ প্রতিষ্ঠা করে না, মন্দির আগে হবে তারপরে দেবতা আসবে। দেবতা ঢুকে গেল, তারপরে মন্দির তৈরি হলো, এটা হিন্দুদের মধ্যে নেই। আর কোন প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণ ছাড়া হয় না। আমি উদয়ন গুহ
আমি পুরোহিতের কাজ করতে পারবো না, আমি ব্রাহ্মণ নই। তেমনি নরেন্দ্র মোদীও ব্রাহ্মণ না। ও যে প্রাণ প্রতিষ্ঠা করেছে সেটা বৈধ না। ভারতবর্ষের শঙ্করাচার্যরা অস্বীকার করেছেন, তারা সেখানে যাননি, কিন্তু ওর তো উপায় নেই। রামনবমী পর্যন্ত অপেক্ষা করার উপায় নেই। রামনবমী লোকসভা ভোটের পরে, তার আগে এই রামকে যেমন করিয়ে হোক খাড়া করে। যারা মহাকাব্য পড়েছেন, রাম লক্ষ্মণ সীতার কথা জানেন। পার্থ বলছিল যে আমাদের চোখের সামনে একটা ফ্রেম, সেই ফ্রেমে রাম আছেন, লক্ষ্মণ আছেন, সীতা আছেন। এই প্রথম রাম দেখলাম যার পাশে সীতা নেই, যার পাশে লক্ষ্মণ নেই। একেবারে সেই রামের দোকানের মতো রাম, যেখানে রামের জন্য আলাদা তাক করা আছে, সেখানে শুধু আলাদা রাম, আর একটা তাকে হয়তো হুইস্কি আছে। রামকে, রামের সর্বনাশ করছে এরা। আমি রামকে কোনোদিনও ভগবান বলে মনে করিনি, এটা আমার ব্যাপার। কিন্তু আমি এটা বলি না যে রাম ভগবান না, কেউ ভগবান বলে মনে করতে পারেন। আমি কালী পুজো করি, আমি দুর্গা পুজো করি। পুজো করি মানে ঠাকুরের সামনে গেলে একবার প্রণাম করি। আমার মনে পড়ছে না কোনোদিনও যে রামের মূর্তির সামনে আমি কখনো প্রণাম করেছি। কারণ আমার বাড়িতে কেন, আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় কারো বাড়িতে রামের মূর্তি ছিল। আমরা রামকে কখনো ভগবান বলে চিন্তা করিনি। আমরা রামকে জানতাম তিনি হচ্ছে দশরথের পুত্র, পিতৃসত্য রক্ষা করবার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। সেই সময় কি হয়েছে না হয়েছে ওগুলোর মধ্যে আর যেতে চাই না। কেন তিনি বালিকে মারলেন, কেন তিনি সোনার হরিণের পেছনে দৌড়লেন, ওগুলো নিয়ে রামের সমালোচনা করা ঠিক না। রামকে যারা দেবতা মনে করেন তাদের কাছে রাম দেবতা, আমার কাছে নাও হতে পারে। আমার কাছে নয়, অন্য অনেকের কাছে নয়। আমার বক্তব্য, আমার বিরোধিতা এই জায়গাটায় যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ শিব পুজো করেন, কেউ মাসান পুজো করেন। আমি যদি শিব পুজো না করি, আমার উপর জোর করে শিব পুজো করতে বাধ্য করা যায়? অনেকে রাস্তার মোড়ে শনিবার করে শনি পুজো করেন। আমার কাছ থেকে চাঁদা নিতে পারেন, আমি চাঁদা দেবো, কিন্তু আমাকে বাধ্য করতে পারেন যে না শনি পুজো করতে হবে। হিন্দুদের মধ্যে এটা নেই, মুসলিমদের মধ্যে তো নেই। জোর করে আজকে নিজের দেবতাকেও মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এক স্লোগান কি, এক দেশ ভারত, এক নিশান। এখন চেষ্টা হচ্ছে এক ভোট, সামনে তুলে আনার চেষ্টা হচ্ছে এক দেবতা, তার নাম রামচন্দ্র। এমন দেবতার চেহারা, আমার ছবি আছে, দেখাতে পারবো না এত দূর থেকে। রামের চেহারা, বাল্মীকির যে রামায়ণ, সেই রামায়ণে আমরা রামের চেহারা দেখেছি সৌম্য দর্শন, টানা টানা চোখ, গায়ের রং নীল, কাঁধে তীর ধনুক। আর এ হচ্ছে বাল্মীকির রাম। আর মোদীর রামের এমন চেহারা দেখে মনে হয় তিরুপতির ভাই এই রামচন্দ্র। কারণ রাম দিয়ে উত্তর ভারতের ভোট হবে, রাম দিয়ে বিহারের ভোট হবে, কিন্তু এমন রাম চাই যেটা দক্ষিণ ভারতেও প্রতিষ্ঠা করা যাবে। তাই এইখানে রামচন্দ্রের ছবি এসছে, দেখবেন মূর্তি বানানো হয়েছে একেবারে রামচন্দ্রের মতন, অর্থাৎ দক্ষিণ ভারতীয় রামের মতো। আমি যেটা বলছিলাম যে জোর করে চাপিয়ে দেওয়া। আগে স্লোগান দেওয়া হয়েছিল আপনি মাছ খাবেন না মাংস খাবেন, আপনি নিরামিষ খাবেন না আমিষ খাবেন, আপনি কিসের মাংস খাবেন ঠিক করে দেবেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মাংস খাই, আমি আমার পয়সা দিয়ে মাংস খাই,
আমার ধর্ম যে আমাকে অনুমোদন দেয় সেই ধর্ম অনুযায়ী মাংস খাই। আমি নরেন্দ্র মোদীর বাবার পয়সায় মাংস খাই না, আমি কিসের মাংস খাবো সেটা আমি ঠিক করব। আমাকে বলে দিলে আমি শুনবো না। প্রত্যেকটা ভারতবাসীকে সে কথা মাথায় রাখতে হবে। মধ্যপ্রদেশে ভোটে জিতেছে, সেখানে দেখছি এক এমএলএ, গেরুয়া পোষণধারী এমএলএ, পুলিশকে বলছে যে মধ্যপ্রদেশের রাস্তায়, ভোপালের রাস্তায় কোথাও প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। সেদিন একটা কাগজে দেখছিলাম এই কয়েক মাসে 25,000 মাছ, মাংস, ডিমের দোকান বন্ধ হয়ে গেছে। কম করে 25,000 মানুষ বেকার হয়েছেন, কম করে 1 লক্ষ মানুষ এর জন্য বিপদে পড়েছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, আমাকে নিরামিষ খেতে হবে, ওরা ঠিক করে দেবে। ভারতবর্ষে ওরা ঠিক করবে কে কি খাবে। ধরুন বিজেপি যদি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে যদি বলে বাংলায় মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না, বাঙালি মেনে নিতে পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? শুটকি শীতল ছাড়া খাবার, শুটকি শীতল ছাড়া আমার কুচবিহারি মানসি, এই যে পার্থ আছে, কোটে কোটে দৌড়ায় শীতল রান্না হচ্ছে শুনি না। আমার উপর আমি কি খাবো সেটা ঠিক করে দেওয়ার মালিক নরেন্দ্র মোদী, অমিত শাহ না। এই জায়গাটাতে লড়াই, এদের হাত থেকে বাঁচতে গেলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। উদয়ন গুহর অনেক দোষ আছে, পরেশের অনেক দোষ থাকতে পারে, হিপির অনেক দোষ থাকতে পারে। সেই দোষ খুঁজে খুঁজে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দুর্বল করি, সবচাইতে দুর্বল হবেন আমার মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, একবারে বলেন দেখি লক্ষ্মীর ভান্ডারের টাকা পান কি পান না? অথচ 100 দিনের কাজ পান না। ভারতবর্ষের সংবিধান, সেখানে বলা আছে যে 100 দিনের কাজ প্রত্যেকটা সুস্থ মানুষের অধিকার। যদি আপনি 100 দিনের কাজ করতে চান, সরকার আপনাকে কাজ দিতে বাধ্য। কাজ করার 15 দিনের মধ্যে আপনার মজুরি মিটিয়ে দিতে বাধ্য। 15 দিনের মধ্যে মজুরি মিটিয়ে না দিলে 16 দিনের মাথার থেকে তার উপর সুদ ধার্য হবে। 2021 সালের ডিসেম্বর মাসে শেষ 100 দিনের কাজ হয়েছে, তার মজুরি আজ পর্যন্ত কেউ পায়নি। এটা কি ওদের বাবার টাকা? আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার অধিকারের টাকা, সেই টাকা আটকে রাখা হয়েছে। কারণ বাংলার মানুষকে বিপদে ফেলতে হবে। ভারতবর্ষের সব রাজ্যে টাকা দেওয়া হচ্ছে, বাংলায় দেওয়া হচ্ছে না। আবাস যোজনার টাকা ভারতবর্ষে বলছে পরিষ্কার করে সব রাজ্যে দিচ্ছি, বাংলায় দিচ্ছি না। বাংলায় দিচ্ছ না, বাংলার মানুষের মাথার উপর থেকে ছাদ তুলে নিচ্ছ, বাংলার মানুষের পেটে আঘাত করবার চেষ্টা করছো। আর এই আঘাতের বিরুদ্ধে আমি পুরুষদের বলবো, কোন লাজ লজ্জার ব্যাপার নেই, কাঁচা বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকতে হবে। যদি যারা আমার আপনার পেটে মারবার ব্যবস্থা করছে, তারা যদি ভোট চাইতে গ্রামে যায়, মারার দরকার নেই, কাঁচা বাঁশের ওই লাঠিটাকে একবার ভালো করে দেখিয়ে দিতে হবে যে এটা তেল মাখা আছে। তেমনি আমার মা বোনেদের একটা অস্ত্র আছে, 3টে ঘরে থাকে। একটা শোয়ার ঘরে বিছানার উপর, একটা রান্নাঘরে, আর একটা হচ্ছে গোয়াল ঘরে। কি? হ্যাঁ, ঝাড়ু। সেই ঝাড়ুটাও তৈরি রাখতে হবে।
ডাঙান না ডাঙান, কিন্তু ওই ঝাড়ুটা দেখানো লাগবে যে আসলি যদি এটে তাহলে ওই ঝাড়ু পড়বে পিঠে। এইটা যদি করির পান তাহলে বাঁচবেন। কিছু কিছু মানুষ আছেন মিছিলে হাঁটবেন আমাদের সাথে, সুযোগ সুবিধা নেবেন আমাদের সাথে, আর রাত্রিবেলা ফোন করে বিজেপি নেতাদের বলবেন যে আছি মুই, যে যেটা বলুক, আমরা হিন্দুর ঘর, আমরা পদ্ম ফুলে ভোট দিব। এই লোকগুলোকেও চিহ্নিত করতে হবে। বন্ধু হিসেবে পাশে থাকবে, আর শত্রু হিসেবে যারা পিঠে ছোড়া মারবার চেষ্টা করবে এই লোকগুলোকেও চিহ্নিত করে সমাজ থেকে এদেরকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে, যাতে সমাজের মধ্যে এরা না মিশতে পারে, সমাজের মধ্যে মানুষকে কলুষিত করতে না পারে, মানুষের মনকে নষ্ট করতে না পারে। তার জন্য প্রত্যেকটা মানুষকে তার জন্য তৈরি হতে হবে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, আরো দুজন বক্তা আছেন, শুধু বলবো যে তৈরি থাকুন। মেখলিগঞ্জ দিয়ে জলপাইগুড়ি লোকসভা আসন জিতবো কি জিতবো না? জিততেই হবে, বাঁচতে গেলে জিততেই হবে। আর 6টা বিধানসভায় কি হবে জানি না, যেহেতু কুচবিহারের জেলার অংশ আমার মেখলিগঞ্জ, আমাদের মেখলিগঞ্জের কাছে দাবি অন্তত পক্ষে 30 থেকে 35,000 ভোটে মেখলিগঞ্জ থেকে আমাদের প্রার্থীকে জেতাতে হবে। বৈশো, তার জন্য তৈরি থাকুন। মাঝখানে 2 মাস সময় আছে, আমরা আপনাদের পাশে আছি। যে থাকবে না, যে ঘর থেকে নেতা ঘর থেকে বেরোবে না, সে যাতে আর পার্টি অফিসে আসিয়া চেয়ারে বসার সুযোগ না পায় তার ব্যবস্থাও আমরা করে দেব। যারা পার্টিতে থাকবে, যারা পার্টি করবে, তাদের ঐক্যবদ্ধভাবে যে কোনো সমস্যার মোকাবিলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বাংলা আগামী দিনে ভারতকে পথ দেখাবো, এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একবার সবাই মিলে চিৎকার করেন তো, জয় বাংলা, বলে না জয় বাংলা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় উদয়ন গুহ মহাশয়কে। এবারে আমি বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় কোচবিহার জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয়কে। নমস্কার। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আজকের এই জনসভায় সম্মানীয় সভাপতি, আমাদের নেতা বিধায়ক পরেশ অধিকারী বক্তব্য রাখলেন। আমাদের সকলের প্রিয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ পার্থ বক্তব্য রেখেছে। দেবাংশু ভট্টাচার্য বসে আছে, তার মূল্যবান বক্তব্য তুলে রাখবে। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের জনসভায় প্রতিনিধিত্ব করতে দেবাংশু ভট্টাচার্যকে পাঠানো হয়েছে, তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। 2 ব্লকের সভাপতি, 4টি ব্লকের এই অ্যাসেম্বলিতে গোপালদা আছে, পূরবী আছে, ব্লক সভাপতি, শহরের সভাপতিরা 2জন আছে, মেখলিগঞ্জ শহর, হলদিবাড়ি শহর, মেখলিগঞ্জ গ্রামীণ আমাদের জেলা পরিষদের মেম্বার কেশবদা আছে। গত 19 তারিখে একটা এখানে সভা হলো এই মাঠে। আমি সভা শেষে এখানে অনেক কথা সবাই আলোচনা হলো। আমরা 20 তারিখে হলদিবাড়ি ব্লক পার্টি অফিসের সামনে এলাম, আমরা একটা বড় জমায়েত দিলাম আমাদের পার্টির কর্মীরা, যে 19-এর এই বক্তব্যের মির্জাফর অধিকারী বক্তব্যের একটা কাউন্টার পাওয়া উচিত। উদয়নদা আমাদের থেকে অনেক বড় মাপের নেতা, তাই
তার পক্ষে এটা কাউন্টার মিটিং বলাটা ঠিক না। আমরা মির্জাফর অধিকারীর কাউন্টারে এসেছি, দেবাংশু আজকে মির্জাফরের কাউন্টারে এসেছে। মির্জাফর অধিকারী সমস্ত রাজনৈতিক শালীনতা, সৌজন্যতা, ভদ্রতা, যে ভাষাগুলো রাজনীতিতে ব্যবহার করা যায় না সেই ভাষা ব্যবহার করা, সব মিলিয়ে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিরস্কার করলেন। যতক্ষণ বক্তব্য রাখলেন পরেশ অধিকারীর বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। হ্যাঁ, পরেশ অধিকারীর বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে, আর প্যাকেট নেতে দেখা টাকা দেখেও সিবিআই দেখেনি, তাই তোমার বিরুদ্ধে চার্জশিট দেয়নি। ওর অবস্থাটা কি? অনেকদিন আগে শোলে সিনেমা দেখেছিলাম, নাচ বাসন্তী নাচ, শুভেন্দুকে দলে নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারবে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে গালমন্দ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এফআইআর এর নাম থাকা সত্ত্বেও তোমার নামে চার্জশিট হবে না। আর যেদিন তুমি নাচ বন্ধ করবে সেদিন তোমার নামে চার্জশিট দিয়ে জেলে ঢোকানো হবে। তাই মির্জাফর অধিকারী নেচে যাচ্ছে। আমাদের গত কয়েকদিন আগে 22 তারিখে রাম মন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। আমরা অবাক হলাম, গত 10 বছর যাবৎ চলা একটা সরকার নির্বাচনের 3 মাস আগে রাম মন্দির স্থাপন করতে এলো। আমাদের প্রশ্ন মেখলিগঞ্জের মানুষের কাছে, আমরা কি বিধানসভা লোকসভাতে ভোট দিই যে 5 বছর বসে থাকুন, আপনার ঠিকানা কোথায় আমরা জিজ্ঞাসা করব না, আর ভোটের 3 মাস আগে আপনি মন্দির স্থাপন করতে যাবেন? আমার আলিপুরদুয়ারের সোনার দোকানের ডাকাত কোচবিহারের সাংসদ হয়েছে, সে আবার ঘোষণা করেছে কোচবিহার আরো 100টা মন্দির করবে। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী পরিবারের মানুষ হিসেবে মনে করি 100টা রাম মন্দিরে আমাদের চলবে না, আমরা 200 রাম মন্দির চাই। তাতে কি হবে? তাতে কি হতে পারে? ধর্ম উপাসনা জায়গা বাড়বে, আমার রামের ভজন বাড়বে, কিন্তু তাতে খিদার পেটে আমি কোথায় যাব? বছরে 2 কোটি লোকের চাকরি দেওয়ার কথা, মেখলিগঞ্জ খুঁড়লে পরে আপনি কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছেন লোক খুঁজে পাবেন না। যেদিন ক্ষমতা এসেছিল বিজেপি, পেট্রোলের দাম ছিল 40 টাকা, আজকে পেট্রোল কিনলাম প্রায় 112 টাকা লিটার। যেদিন বিজেপি ক্ষমতা এসেছিল কেরোসিনের দাম ডিজেলের দামের সমান ছিল না, আজকে কেরোসিনের দাম ডিজেলের দামের সমান। বাড়িতে রাস্তা থেকে একটা দোকানে জিনিস কিনতে যাবেন, সরষের তেল হাত দেওয়া যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি আকাশ ছোঁয়া, মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে পারল না। দেশের জিডিপি, যেদিন কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা এলো সেদিন পর্যন্ত জিডিপি ছিল 9.5%, আজকে জিডিপি এসে দাঁড়িয়েছে 4%। দেশের সারা বছরের আয় এবং সারা বছরের ব্যয়, তার মাঝের ব্যবধানে আমরা জিডিপি ধরি, যে জিডিপি আমাদের দেশের অর্থের মূল্য নির্ধারণ করতে পারে। যেদিন ক্ষমতা এসেছিল বিজেপি, আমার দেশের 40 টাকা দিলে বিদেশের $1 সমান ছিল, আজকে 80 টাকা দিলে $1 হয়। বিদেশে গেলে একটা $1 জিনিস কিনতে গেলে আজকে আমার দেশে 80 টাকা দিতে হবে। অর্থাৎ আমার দেশের অর্থের মূল্য ধীরে ধীরে কমে গেল গত 10 বছরে। আমি আপনি ভোটের আগে মন্দির হয়েছে এই নিয়ে আনন্দে নাচছি, রাম মন্দির ইস্যু মানুষে খাচ্ছে না, বলছে মন্দির হয়েছে ভালো হয়েছে। এবার বলো কাজটা কি হলো? মন্দির হয়েছে ভালো হয়েছে, গরিব মানুষের রুজি রুটির ব্যবস্থা কি হলো? জিনিসের দাম কোথায় কমলো? তোমার হায়ার করা বন্ধুকে বানিয়ে নিয়ে এসে বড় বড় ব্যাংকার থেকে লোন দিল, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোন দিল, আর লোনের টাকা নিয়ে যখন ব্যাংক লোন রিকভারি করতে যাচ্ছে গিয়ে দেখছে যে লোনই নেই। কোথায় গিয়েছে? বলছে বিদেশে পালিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লোন দিলেন, তারপরে তাকে ভাগিয়ে দিলেন। বিদেশের মাটিতে দেশের টাকা নিয়ে পৌঁছে আছে শিল্পপতি,
তার থেকে কাটমানি নিয়ে আরএসএস এর বিজেপির ইলেকশনের ফান্ড তৈরি হচ্ছে, আর আমার দেশের গরিব মানুষ আরো দিনে দিনে গরিব হতে শুরু করেছে। এই রাজনৈতিক ঘৃণ্যতা বিজেপি তৈরি করেছে ভারতবর্ষে। আমাদের দেশে আজকে সবচেয়ে বড় অভিশাপ যদি কেউ থাকে সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের সিন্ডিকেট। আর এরা বলছেন কি, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। ওই যে মণিপুরে দুটো সমাজকে পুরো আলাদা করে দেওয়া হয়েছে, দুটো সমাজ যুদ্ধে নেমে গেছে। একদিন নরেন্দ্র মোদীর সরকার সেখানে যাওয়ার প্রয়োজন মনে করলো না। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এই রাম চাইনি, আমরা এই মন্দির চাইনি। দেশে আরো সরকার ছিল, আগামীতে আরো সরকার হবে। দেশে আরো প্রধানমন্ত্রী ছিল, আগামীতে আরো প্রধানমন্ত্রী হবে। কিন্তু এই 10 বছর আমাদেরকে 100 বছর পিছিয়ে দিল। আমার আপনার দূরত্ব তৈরি করা হলো, হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করা হলো। আমরা সেই রামকে পুজো করি যে রামের পুজো গুজরাটের সবরমতী আশ্রমে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী করেছেন, যিনি গান গেয়েছেন, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। আজকে আর ওই গান ভারতবর্ষে বিজেপির মিটিং মিছিলে বাজে না। গান্ধীজির জন্মদিনে আজকে আর ওই গান বাজানো হয় না। আমরা দেখেছিলাম এটা ব্রিটিশরা করেছিল, যখন আমাদের দেশের যোদ্ধারা, স্বাধীনতা সংগ্রামীরা, যারা সশস্ত্র বাহিনী তৈরি করেছিলেন, যারা কিনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে মাস্টারদার সূর্য সেনের নেতৃত্বে সেই অস্ত্র দিয়ে ব্রিটিশের ওপরে হামলা করেছিল, সেই সশস্ত্র বাহিনীকে লাগাম পড়াতে পারছিল না ব্রিটিশ। তখন একটা ষড়যন্ত্র করেছিল, ব্রিটিশ তাদের গুপ্তচরদের ছেড়ে দিয়েছিল। গুপ্তচররা যারা মুসলমান মুক্তিযোদ্ধা, যারা মুসলিম মানুষ, যারা কিনা সশস্ত্র বিপ্লবে নেমেছে, তাদেরকে গিয়ে বলতো, গুপ্তচর শুনেছ বাছা, যে কার্তুজে তুমি বোমার ওই কার্তুজে তুমি টোটকা ঢোকাচ্ছ, মুখ দিয়ে যে চামড়াটা ছিটছ, ওই চামড়াটা কিন্তু শুয়োরের মাংস দিয়ে তৈরি, শুয়োরের চামড়া দিয়ে তৈরি। আর হিন্দু সশস্ত্র আন্দোলনকারীদেরকে গিয়ে গুপ্তচর বলছে, তুমি যে টোটকার চামড়া মুখ দিয়ে ছিটছ, ওটা গরুর চামড়া দিয়ে তৈরি। ধর্ম সংকট, ধর্ম করবো না দেশ বাঁচাবো। কিছুক্ষণের জন্য সশস্ত্র বিপ্লব থেমে গেল। তারপর ভারতবর্ষের বিশ্ব স্বাধীনতা সংগ্রামীরা, সশস্ত্র বিপ্লবীরা, তারা সিদ্ধান্ত নিল, না হিন্দু বনেগা না মুসলমান বনেগা, हिंदू बनेगा ना मुसलमान बनेगा, हिंदुस्तान में रहने वाले हम हिंदुस्तानी बनेगा। আর টোটকা খুলে ব্রিটিশের বুকে গুলি ছড়ে দিয়েছিল। এটা আমাদের সেই ভারতবর্ষ। আমরা কোথায় নেমে যাচ্ছি? এখানে বিজেপি গত বিধানসভায় ভোট নিয়ে গেছে, আপনারা আমার গরিব মানুষের ভোট নিয়েছে। 100 দিনের কাজ করিয়েছে, টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা পাওয়া যাবে, 21 লক্ষ মানুষ টাকা পায়। আমাদের আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, টাকা নেই। গরিব মানুষের মাথার ঘাম পায়ে পড়লো, গরিবের টাকা নেই। তারপরেও আমাদেরকে এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে একটাই কারণে, যে আমরা মুক্তিযুদ্ধে নেমেছি। আমরা মুক্তিযুদ্ধে নেমেছি, দেশ পরাধীনতার গ্রাসে চলে যাচ্ছে। সিবিআই ইডির ভয়, সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে ইডি বাড়াচ্ছে, সিবিআই বাড়াচ্ছে। তেজস্বী যাদবের বাড়িতে ইডি যাচ্ছে, সোনার গয়না কানের দুল নিয়ে আসছে। অরবিন্দ কেজরিওয়ালের 62টা এমএলএ কে সিবিআই দিয়ে ডেকে এনে হেনস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তার স্ত্রীকে কোলের 3 বছরের সন্তানকে নিয়ে 7 দিনে 62 ঘন্টা সিবিআই ইডির দপ্তরে বসিয়ে রাখা হয়, শুধু একটাই কারণে, তোমরা আমাকে ভয় কেন পাচ্ছ না? আমি নরেন্দ্র মোদী, সবাই আমাকে ভয় পায়। মমতা ব্যানার্জির পার্টি, তারা কেন ভয় পাচ্ছে না? এটা বাঙালির দল। ভয় নামে কোন জিনিস বাঙালির গায়ে লেখা নেই। বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের রক্তে যে বাঙালি বহন করছে, তারা কখনো আপোষ করতে শিখেনি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলছি, সামনে লোকসভা নির্বাচন।
যারা বুথে বুথে কর্মীরা এসছেন আজকের যে বিশাল সমাবেশ, বিজেপি দেখে যাক, শুভেন্দুদের খবর পাক যে আজকে শুধু একটা মাত্র বিধানসভা কেন্দ্র দিয়ে এই বিশাল জনসভা 20 তারিখে যেদিন এসেছিলাম, হলদিবাড়ি যাচ্ছিলাম, মেকলিগঞ্জে হোটেলে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই চৌপতিতে একটা হোটেল, আমরা বলেছি যে কি খবর, ব্যবসা কেমন চলছে? বলে কালকে খুব ভালো বেচা কেনা হয়েছে। কালকে কি ছিল? বলে কালকে বিজেপির মিটিং ছিল, লাটাগুড়ি থেকে একটা বাস এসেছে, পুরো হোটেল খেয়ে চলে গেছে। লাটাগুড়ির থেকে বাস এলো মেকলিগঞ্জের ভোটে, মেকলিগঞ্জের সবাই বলছে শুধু লাটাগুড়ি আসেনি, জলপাইগুড়ি থেকে এসেছে, জলপাইগুড়ি সদর থেকে এসেছে, ময়নাগুড়ি থেকে এসেছে। আজকে একটা লোককে জিজ্ঞাসা করুন বাড়ি কোথায়, শুধু বলবে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাড়ি, তার বাইরে কোনো লোক এই সভায় নেই। বন্ধুগণ, প্রস্তুত হন, লড়াই সামনে, হাত মুষ্টিবদ্ধ করুন। এই লড়াই আমাদের জিততে হবে, এই লড়াই আমাদের জিততে হবে। মাটি মানুষের লড়াই, মায়ের সম্মানের লড়াই, ইজ্জতের লড়াই। এই লড়াইয়ে কেউ মাটি ছেড়ে ভাববেন না। আপনারা মনে রাখবেন, এই ইলেকশন কমিশন আসবে, আসার সাথে সাথেই এই সমস্ত সেনাবাহিনীর টহল শুরু হবে। গত লোকসভা পঞ্চায়েত নির্বাচনে 52টা বুথে বিজেপি রিপোলিং করিয়েছিল। 52টা বুথে 8 জন করে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে ভোট করেছে, যার মধ্যে 35টা বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে পঞ্চায়েত। আমরা চাই ইলেকশন কমিশন আসুক এবং আগামী লোকসভা নির্বাচনে 4 জন 5 জন 6 জন নয়, প্রত্যেকটা বুথে 20 জন করে কেন্দ্রীয় বাহিনী দাও আর নিজেরা রেজাল্টটা গুনে নিয়ে যাও। আগামী দিনে তোমাদের মুখ পড়বে বাংলায়, মুখ পূর্বে বিজেপির। তার জন্য শপথ নিতে হবে আমাদের। আমরা আজকের এই জনসভায় যে ব্যাপক সমাবেশ হয়েছে, আপনারা পাশে দাঁড়িয়ে বলছেন যে পরেশ অধিকারীর নামে চার্জশিট দিয়ে তাকে যে জায়গাতে এজেন্সিরা ফেলেছে আদালতের কাছে, আমরা আদালতের কাছে ন্যায় বিচার চেয়ে আমাদের নিযুক্ত আইনজীবীদের দ্বারা পরেশ অধিকারীর পাশে দাঁড়িয়ে আমরা অবশ্যই আইনি প্রথায়, আইনি ব্যবস্থার মাধ্যমে এই লড়াই লড়ব। আইনি পদ্ধতির মাধ্যমে এই লড়াই আমাদেরকে লড়তেই হবে। কিন্তু আমরা অনুরোধ করব, কেন্দ্রের বিজেপি সরকার জেনে নিক যে এজেন্সিদের নাম দিয়ে, তুমি এজেন্সিকে দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে আদালতের সামনে চার্জশিট পেশ করছো। আমরা তোমাদেরকে বলে দিই, এই সরকারটা যদি যায়, এই এজেন্সি থাকবে, এই সিবিআই থাকবে, এই ইডি থাকবে, নির্দেশের জায়গায় অন্য মানুষ বসবে আর তোমাদের কোমরে রশি লাগিয়ে আরেকবার তোমাদেরকেই জেলখানায় ভরা হবে। তার জন্য প্রস্তুত থেকো। এতটুকু বলে প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় অভিজিৎ ভৌমিক মহাশয়কে। এবারে যার জন্য আমরা অপেক্ষা করে আছি, আমাদের সকলের প্রিয়, সকলের নয়নের মণি, দ্য সেন্সেশন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্মানীয় দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করছি তার জ্বালাময়ী বক্তব্য বারে বারে জোরে হাততালি হোক, আরেকটু জোরে। জয় বাংলা। এই আওয়াজে হবে না, দূর কাঁথি যাবে কি করে আওয়াজ। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। বাঁদিকে প্রচুর সংখ্যায় মায়েরা আছেন, ডান দিকে প্রচুর সংখ্যায় দাদারা আছেন। মঞ্চে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি কোচবিহার জেলার হিপ্পিদা, উপস্থিত আছেন অভিজিৎ দেব ভৌমিক হিপ্পিদা, উপস্থিত আছেন মাননীয় পার্থপ্রতিমদা এবং উপস্থিত আছেন মেখলিগঞ্জের মাননীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মহাশয়। এছাড়াও সকল নেতৃত্ব যারা উপস্থিত আছেন, আমার সাথে আইটির তরফ থেকে আমার স্টেট কমিটির সদস্য অভিষেক এসছে, রিতেশ রাও এসছে। আমি প্রথমেই এই মঞ্চ থেকে আমাদের কোচবিহারের সোশ্যাল মিডিয়ার এক লড়াকু সৈনিক শ্যাম অধিকারী, সে আমাদের ছেড়ে চলে গিয়েছে, একটি দুর্ঘটনায় সে তার প্রাণ গিয়েছে। প্রথমেই তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে। তারপরে বলি, এই মঞ্চে গদ্দার মিটিং করেছে, আজকেও মিটিং হচ্ছে।
গদ্দারের মিটিং এলো ছবি দেখেছেন, আর আজকের মিটিং এলো ছবি দেখুন। এই যে হাজার হাজার মানুষ এই মঞ্চে এসে বুঝিয়ে দিয়েছে গদ্দার এই মাটিটাকে পাপ করে দিয়ে গেছিল, পাপের ভাগী করে দিয়ে গেছিল। আপনারা এসে পায়ের ধুলো দিয়ে মাটিটাকে পবিত্র করে দিয়েছেন আরো একবার। কে শুভেন্দুটা? কে শুভেন্দু? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিলে তিলে তার আর 5টা নেতাকে তৈরি করেছিল, সেরকমই একজন ছিল শুভেন্দু। মমতা ব্যানার্জি মায়ের মতো, মায়েরা যেমন সন্তানদের বিশ্বাস করে, মমতা ব্যানার্জিও শুভেন্দুকে বিশ্বাস করেছিল। শুভেন্দুকে এইটুকু থেকে আস্তে আস্তে বড় করলো, এমপি করলো, মন্ত্রী করলো, ওর বাবাকে এমপি করলো, ওর ভাইকে এমপি করলো, ওর আরেক ভাইকে চেয়ারম্যান করলো, আরেক ভাইয়ের বউকে কাউন্সিলর করলো। শুভেন্দু আস্তে আস্তে 35টা পদের অধিকারী হলো। কিন্তু এই করতে করতে আমরা দেখলাম যে শুভেন্দু শুধু 35টা পদের অধিকারী হয়নি, নামে বেনামে ওর নাকি 30টা ট্রলার চলে দীঘার সমুদ্রে। আমরা জানতে পারলাম দীঘাতে নাকি নামে বেনামে ওর হোটেল। আমরা জানতে পারলাম মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর পার্টি যেখানেই শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিল সেখান থেকেই নাকি শুভেন্দু চুরি করা শুরু করেছে। যখনই তৃণমূল খবর পেল, তৃণমূল বলল শুভেন্দু তোমাকে আমরা আর অবজারভার রাখবো না ওই জেলাগুলোতে। সাথে সাথে শুভেন্দু খেপে গেল। অমিত শাহ ফোন করলো শুভেন্দুকে, বলে এই শুভেন্দু ভাই, तेरे नाम पे सारदा का FIR है ना? शुभेंदु बोलो हाँ अमित शाह जी है। तो बीजेपी में आ वरना जेल में जा, क्या करेगा? शुभेंदु बोलो बीजेपी में नहीं जाएंगे तो जेल में जाना पड़ेगा। अमित शाह बोलो हाँ जाना पड़ेगा। शुभेंदु बोलो अमित शाह जी फिर हम बीजेपी में जाएंगे। বলে তারপরে অমিত শাহ ঠ্যাং ধরে লুটোপুটি খেয়ে বেটা বিজেপিতে যোগ দিল শুধু সিবিআই থেকে বাঁচার জন্য। আর সেইখানে মঞ্চে এসে দাঁড়িয়ে চোর চোর করে চিৎকার করে গেছে। এই শুভেন্দু যখন চোর চোর করে চেঁচায় না মায়েরা দাদারা, আমার কার কথা মনে পড়ে জানেন? বাসের পকেট মারদের কথা। বাসের পকেট মাররা কি করে? ওরাই পকেট মারে, মানি ব্যাগ তুলে নেয়, তুলে নিজেই চেঁচায় চোর 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 করে। কেন? লোকে যেন ওকে সন্দেহ না করে। কি ভাববে লোকে? যে দূর এ পকেট মারে, এই তো চোর চোর করে চেঁচাচ্ছে, আর যাই হোক এ চোর হবে না। শুভেন্দু হচ্ছে ওই বাসের পকেট মার, ওই চোর চোর করে চেঁচাচ্ছে, ওই বেটা আসল পকেট মার, ওই আসল চোর। বাংলার মাটিতে সবচেয়ে বড় চোর। আর বিজেপি এমন একটা পার্টি, আগে আমাদের মা ঠাকুমারা বলতো বাবু বাথরুম থেকে বেরিয়েছো শীতকাল, এখন ঠাকুর ঘরে যেও না। আমরা বলতাম যে চান করতে পারবো না ঠাকুমা শীতকালে। বলে দাঁড়াও তাহলে একটা কাজ করি, একটু গঙ্গার জল নিয়ে ছিটিয়ে দিই, শুদ্ধ হয়ে যাবে। আগে আমরা মা ঠাকুমারা আমাদের বলতো গঙ্গার জল ছেটালে শরীর শুদ্ধ হয়ে যায়। এখন বিজেপি আসার পর দেখেছি পদ্ম ফুল ছেটালে শুদ্ধ হয়ে যায়। যত চোর ছেচর ডাকাত পদ্ম ফুল ছেড়াচ্ছে সাধু হয়ে যাচ্ছে। কি রে ভাই, কি করে হচ্ছে? শুভেন্দু চোর, বিজেপি বলতো, যোগ দিল বিজেপিতে, হয়ে গেল সাধু। আসামে জানেন একজন কংগ্রেসের নেতা ছিল, তার নাম ছিল হেমন্ত বিশ্ব শর্মা। এই লোকটার বিরুদ্ধে বিজেপি তার বাড়ির সামনে ধর্ণা করেছিল। কি বলে? বলে আসাম কা সবচেয়ে বড় চোর হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি কাহাতা, বিজেপি বলেছিল। হঠাৎ একদিন হেমন্ত বিশ্ব শর্মা ঘুম থেকে উঠলো শুভেন্দুর মতো, বলে আমিও বিজেপিতে যাব। বলে হেমন্ত বিজেপিতে গেল। তারপরে কি হলো জানেন মায়েরা? বিজেপি যার বাড়ির সামনে ধর্ণা করেছিল আসাম কা সবচেয়ে বড় চোর বলে, সেই হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী করে দিল। আর তার 5 বছর পর কি করলো জানেন? এই হেমন্ত বিশ্ব শর্মা আজকে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী। তাহলে বাংলায় যাকে চোর বলেছিল তাকে কি করলো? বিরোধী দলনেতা। আসামে যাকে চোর বলেছিল তাকে কি করলো? মুখ্যমন্ত্রী। এইভাবেই বিভিন্ন নেতা তাদের সবাইকে গালাগাল করেছে, যেই তারা বিজেপিতে যোগ দিয়েছে তারা ভালো হয়ে গেছে। আমি মায়েরা দাদারা বেশি এখানে রাজনৈতিক বড় বড় জ্ঞান দেব না, শুধু আপনাদের বলবো রাত্রিবেলা ঘুমানোর আগে মায়েরা দাদারা একটু নিজের মনের দিকে তাকান, নিজেকে আমার হয়ে 3টে প্রশ্ন করুন। কি প্রশ্ন মায়েরা দাদারা? খুব কঠিন প্রশ্ন নয়, ছোট ছোট কটা প্রশ্ন। আমার বিশ্বাস এখানেও হয়তো এরকম 2-4 জন মানুষ আছেন যারা 2019 বা 21-এ পদ্ম ফুলের বোতামটা টিপেছিলেন। আমার বিশ্বাস। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনার ডান হাত ধরুন মমতা ব্যানার্জি, আপনার বাঁ হাত হচ্ছে নরেন্দ্র মোদী। আমি মায়েরা আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা দুটো হাত বার করুন। ডান হাত মমতা ব্যানার্জি, বাঁ হাত নরেন্দ্র মোদী।
আমি আপনাদেরকে বলছি মায়েরা দাদার, আচ্ছা মমতা ব্যানার্জি একটা করে কাজের নাম বলবো, একটা করে আঙুল আপনি মুড়িয়ে দেবেন। আচ্ছা মায়েরা, মমতা ব্যানার্জি কি ফ্রি রেশন দিচ্ছেন? হ্যাঁ কি না জোরে বলুন। দাদারা দিচ্ছে ফ্রি রেশন? আচ্ছা দিদি দিচ্ছে, একটা আঙুল ডানাতে মুড়িয়ে দিন। আচ্ছা মায়েরা দাদারা, এবার নরেন্দ্র মোদীরটায় আসুন। নরেন্দ্র মোদীর 15 লাখ টাকা পেয়েছেন? না, তাহলে নরেন্দ্র মোদীর কোনো আঙুল মোড়ানো গেল না। আবার মমতা ব্যানার্জিতে আসুন। আচ্ছা মায়েরা দাদারা, দিদি স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছে, পেয়েছেন? জোরে বলুন পেয়েছেন? তাহলে আরেকটা আঙুল মুড়িয়ে গেল। এবার নরেন্দ্র মোদীরটা আসুন। মায়েরা দাদারা, নরেন্দ্র মোদী কি গ্যাসের দাম 200 টাকা করে দিয়েছে? করেনি, তাহলে নরেন্দ্র মোদীর আঙুল মোড়ানো গেল না। এবার চলে আসুন মমতা ব্যানার্জিতে। আচ্ছা মায়েরা দাদারা, মমতা ব্যানার্জি কি আপনার ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে মিড ডে মিল দিচ্ছেন? জোরে বলুন হ্যাঁ কি না? হ্যাঁ, আরেকটা আঙুল মমতা ব্যানার্জির মুড়িয়ে গেল। এবার নরেন্দ্র মোদীরটা আসুন। মায়েরা দাদারা, নরেন্দ্র মোদী কি 20 টাকা লিটার কেরোসিন তেল দিচ্ছে? না, নরেন্দ্র মোদীর আবার কোনো আঙুল মোড়ানো গেল না। চলে আসুন মমতা ব্যানার্জিরে। মায়েরা দাদারা, মমতা ব্যানার্জি কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে? জোরে বলুন। আরেকটা আঙুল মমতা ব্যানার্জির মুড়িয়ে গেল। চলে আসুন নরেন্দ্র মোদীতে। মায়েরা দাদারা, নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে, ভালো দিন কি আপনার সংসারে এসেছে? জোরে বলুন। নরেন্দ্র মোদীর আঙুল মোড়ানো গেল না। এবার চলে আসুন মমতা ব্যানার্জিতে। মমতা ব্যানার্জি কি আপনার ছেলে মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল দিয়েছে? মায়েরা দাদারা জোরে বলুন হ্যাঁ। মমতা ব্যানার্জির আঙুল মুড়িয়ে গেল। তাহলে মমতা ব্যানার্জির 5টা আঙুল মুড়িয়ে গেল। নরেন্দ্র মোদী একটা প্রতিশ্রুতি রাখেননি, 5টা আঙুল খোলা। বাঁ হাতের 5টা আঙুল খোলা থাকলে এই হাত দিয়ে কি কাজ করতে হবে মায়েরা দাদারা আমি আর বলছি না, আপনারাই জানেন। আমি আপনাদের বলছি না, আপনারা নিজেরা বিবেচনা করুন। তাহলে আমি কেন বললাম এই কথা মায়েরা? কেন নিজেকে জিজ্ঞাসা করতে বললাম? পদ্ম ফুলে তো ভোটটা দিলেন, পেলেনটা কি? করে টিপেছেন। কত লোক আছে আমার বন্ধু, ভাই বিজেপিকে ভোট দিয়েছে, এবার খুব ভালো করেছিস। কি দেখে ভোট দিয়েছিস? এই যে মোদী পাকিস্তানে বোম মেরে দিয়েছে, এই সাবাস, যে মোদী পাকিস্তানে বোম মেরেছে খুব ভালো। কিন্তু ভাই এ কথা তো বললি না, মোদী পাকিস্তানে বোম মেরেছে, সাথে সাথে তোর মায়ের রান্নাঘরেও একটা বোম মেরে দিয়েছে, এটা তো বললি না। বললো ভাই কি করে আমার মায়ের রান্নাঘরে বোম মেরেছে? কেন? তোর মা আগে 400 টাকায় গ্যাস কিনতো, এখন 1100 টাকায় গ্যাস কিনছে, রান্নাঘরে বোম মারেনি? বোম মারেনি। চুরি কাকে বলে জানেন মায়েরা দাদা? চুরির হিসাব আমি যদি বলি আপনাদের 1.5 লাখ টাকা মোদী হাওয়া করে দিয়েছে 8 বছরে, আপনারা বিশ্বাস করবেন না, বলবেন 1.5 লক্ষ টাকা। আমি বলবো হ্যাঁ, এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আপনারা বুদ্ধিমান মানুষ, নিজের অঙ্ক করুন তো। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে কত টাকায় গ্যাস কিনতেন? 450 টাকা। আজকে কত দাম মায়েরা গ্যাসের? কত? 1100, তাই তো? আচ্ছা, কদিন আগে 1200 ছিল, 8 বছর ধরে বিক্রি করেছে। এবার আপনারা বিবেচনা করুন, আগে 450 কিনতেন, এখন 1200 কিনছেন। তাহলে মোদীজিকে একটা সিলিন্ডার পিছু কত টাকা করে বেশি দিচ্ছে? 1200 হলে 750 টাকা বেশি দিচ্ছেন। একটা সিলিন্ডারে কত বেশি? 750 টাকা। আর আপনাদের যাদের মাসে একটা করে সিলিন্ডার লাগে বাড়িতে, তাদের তার মানে 1 বছরে কটা সিলিন্ডার লাগে? 12টা। 12 মাসে 1 বছর। 1 মাসে যদি 750 টাকা করে বেশি দেন মোদীজিকে, তাহলে 1 বছরে কত টাকা বেশি দিয়েছেন? 12 গুণ 750, 9000 টাকা। 9000 টাকা হয় 1 বছরে। মোদীজি ক বছর ক্ষমতায় আছে? 8 বছর। যদি 1 বছরে 9000 টাকা করে দিয়ে থাকেন, তাহলে 8 বছরে কত টাকা দিয়েছেন? 8 9 72,000 টাকা। এবার 8 বছর আগে মোদীজি যখন ক্ষমতায় এসেছিল, এই 72,000 টাকাটা যদি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতেন, পোস্ট অফিস 8 বছর 3 মাসে টাকা ডবল করে দেয়। এই 72,000 টাকাটা আজকে 8 বছর পরে আপনার 1.5 লক্ষ টাকা হতো মায়েরা দাদারা। এই 1.5 লাখ টাকা মোদী হাওয়া করে দিয়েছে আপনার পকেট থেকে, শুধু গ্যাস সিলিন্ডার। এবার সর্ষের তেল, কেরোসিন তেল, সবকিছুর হিসাব করতে করতে তো পাগল হয়ে যাবেন। আর এখানে ইয়ং দাদা ভাইরা আছেন, মোবাইলে রিচার্জ করেন কারা মাসে মাসে? একটু হাত তুলে বলবেন তো, মোবাইলে রিচার্জ করেন কারা? মায়েদের মোবাইল নেই? হ্যাঁ, নেই বললে হবে, মিস কল মান কাকে?
আচ্ছা তো, আচ্ছা মোবাইলে রিচার্জ করেন। মোদিজির আরেকটা চুরি শুনে নিন। মোদিজি হচ্ছে মশার মতো, বসবে টুক করে হুলটা ফুটিয়ে রক্তকে পালিয়ে যাবে, আপনি খুঁজবেন কে রে বেটা কামড়ালি। কেন বলছি? আচ্ছা এখানে মোবাইলের কতগুলো কোম্পানি আছে, ভোডাফোন আছে, এয়ারটেল আছে, জিও আছে। এই যে জিও কোম্পানিটা, এটা কাদের কোম্পানি জানেন? এটা হচ্ছে রিলায়েন্সের। রিলায়েন্সের মালিকের নাম কি? আম্বানি। এই আম্বানিকে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় শিল্পপতি বন্ধু। আচ্ছা আগে আপনারা যারা 1 মাসের ফোনে রিচার্জ করতেন, তারা কি জানেন 1 মাসের ফোনের রিচার্জ আগে 30 দিনের দিত? জানেন তো? আমরা সবাই ছোটবেলা থেকে এটাই পড়েছি, 30 দিনে 1 মাস। আগে মোবাইলের রিচার্জ 30 দিনের দিত। একদিন আম্বানি মোদিজিকে বলল যে মোদিজি আপনি তো চুরি করছেন গোটা দেশ জুড়ে, আমাদেরও তো একটু বেশি করে লুটতে হবে, কি করি বলুন তো? মোদিজি ওকে একটা বুদ্ধি দিয়েছিল, আপনাদের বলছি কি বুদ্ধি। আচ্ছা যদি আগে 30 দিনে 1 মাসের রিচার্জ হতো, তাহলে 12 মাসে কটা রিচার্জ করতে হতো? 12টা, কারণ 30 দিনে মাস, তাই তো? মোদিজি বুদ্ধি দেওয়ার পর আম্বানি কি করলো জানেন? আম্বানি বলল দেখুন আজ থেকে একটা নতুন সিস্টেম, কি 1 মাসের রিচার্জ আর 30 দিনের হবে না, কি হবে? 28 দিন করে দেবো। এখন দেখবেন 1 মাসের রিচার্জ 28 দিনের হয়, হয় কি হয় না? হয়তো। এবার আপনি বলবেন 28 দিনের হলো তো কি হলো? কি হলো? তাহলে 1 মাস আগে দিত 30 দিনের, এখন 1 মাস কত দিনের দিচ্ছে? 28 দিনের। তাহলে 1 মাসে কদিন কমলো? 2 দিন। তাহলে 1 মাসে যদি 2 দিন কমে, 12 মাসে কদিন কমলো? 12 দুগুণে 24 দিন। তার মধ্যে 31 মাস কটা আছে? 6টা। তাহলে 1 দিন করে 6টা বাড়লো, 24 আর 6 কত হলো? 30। একটা এক্সট্রা 30 দিন বেরোলো তো। এই 30 দিনের জন্য আপনার 1 বছরে 12টা রিচার্জের বদলে আপনাকে এখন 13তম রিচার্জ করতে হচ্ছে। এই যে এক্সট্রা 13তম রিচার্জ, এটা আম্বানির পকেটে যাচ্ছে, ওই টাকাটা আম্বানি ঘুরপথে পাঠাচ্ছে মোদিকে, ওই মোদি পকেটের পয়সাটা কেটে এখানে স্টেজ করে এসে শুভেন্দু বলছে চোর চোর চোর। বুঝছেন? সব আপনার পকেট কেটে। 20 টাকার কেরোসিন তেল আজকে 120 টাকা। কে পকেট কাটছে? মোদিজি। কিন্তু আপনি আমি কি, আমাদের আর কি আছে? আমরা তো সব ভুলে যাই। আমরা সাধারণ মানুষ, আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল। 4 বছর 11 মাস মোদি লুটবে, তারপরে 5 বছরের মাথায় রাম মন্দির বানিয়ে দিয়ে বলবে এই দেখো মন্দির করছি, দাও ভোট দাও ভোট দাও ভোট দাও। কে হারিয়ে গেছে? এই বাচ্চাটা। আচ্ছা এই বাচ্চাটা হারিয়ে এখানে চলে এসছে, এটা যার সন্তান একটু দেখে নিন, সে এখানে এসে একটু যোগাযোগ করুন। এটা কার? একটু হাত তুলবেন তো। ওই যে ওই যে ওই যে বাবু তোমার মা, ওই যে তোমার মা এসে গেছে। ঠিক আছে দিদি, আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আপনি ওইখানে চলে এলো কি করে? পুরে বাবা, একে দৌড় প্রতিযোগিতার পাঠান, এই তো দারুণ। ওইখান থেকে এখানে এবার ঠিক আছে, সন্তান মায়ের কোলে ফেরত এসছে। কেন জানেন? কারণ এই সন্তানটা অন্তত শুভেন্দু অধিকারীর মতো নয়, তাই তার মায়ের কোলে ফেরত চলে গেছে। এখন এই যে পরিস্থিতি, আপনারা কি দেখবেন? দেখবেন মোদি রাম মন্দির করেছে, ভোট দিয়ে দিয়েছে। আমরা এক উদাহরণটা বলছিলেন, আপনারা জানেন না অনেকেই, রাম মন্দিরটা পুরো তৈরি হয়নি। একটা মন্দির, হিন্দুদের মন্দির, সেই মন্দিরের কতগুলো নিয়ম আছে। সেই মন্দিরের যে চূড়াটা হয়, সেই চূড়াটা ভগবানের মস্তক হয়, মাথা। আর সেই চূড়ার উপরে দেখবেন প্রত্যেকটা হিন্দু মন্দিরে একটা সিস্টেম আছে, মন্দিরের চূড়ার উপরে একটা পতাকা লাগানো থাকে, দেখেছেন? সেই যে পতাকাটা হয় ওটা হচ্ছে ভগবানের মাথার চুল। তাই চূড়া ছাড়া, পতাকা ছাড়া কোনো মন্দির হয় না। কিন্তু মোদি কি করলো? মোদিকে জিজ্ঞাসা করলো ওরা যে স্যার আপনি কবে উদ্বোধন করবেন? ওরা বলল, মোদি বলল কতদিন লাগবে? ওরা বলল মোদিজি প্যান্ডেল মন্দিরটা তৈরি হতে এখনো 2 মাস লাগবে। মোদিজি বলল 2 মাস হলে তো লোকসভা ভোট পেরিয়ে যাবে, তখন আমি রামকে দেখিয়ে ভোট চাইবো কি করে? একটা কাজ কর, পুরো মন্দির তৈরি করার দরকার নেই, আগেই উদ্বোধন করে দে। 22 তারিখে উদ্বোধন করে দিল। তার মানে কি মন্দির তৈরি হয়নি, মানে কি আপনার বাড়ি তৈরি হয়নি, কিন্তু আপনি গৃহপ্রবেশে লুচি আলুর দম খাই দিয়েছেন। বুঝলেন অঙ্ক? এবার বলুন তো, রাম কি এতে খুশি হয় না দুঃখ পায়? দুঃখ পায়।
আর আমি যদি এখানে বলি, এই যে আমাদের মঞ্চে পেছনে যে বড় ব্যানারটা, এই যে মহিলাটার ছবি দেখতে পাচ্ছেন, যে মহিলাটার ছবির ওপরে তৃণমূল কংগ্রেস দলটা চলে, 2021-এর বিধানসভা নির্বাচনে রামচন্দ্র মোদিজি যদি রামচন্দ্র আপনাকেই আশীর্বাদ করত, তাহলে 2021-এর বিধানসভা ভোটে এই হাওয়াই চপ্পল পরা মহিলাটা তৃতীয়বার জিততে পারতো না বাংলার মাটিতে। রামচন্দ্র এই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ রাম জানে কাজ করলে এই মেয়েটাই করেছে। আপনি অকাজ করেছেন, আপনার নেতাদের দিয়ে অকাজ করিয়েছেন, মানুষের ঘুম উড়িয়েছেন। বলুন তো, শান্তিতে থাকতে দিয়েছে 9টা বছর? মায়েরা দাদারা রোজ লাইনে দাঁড় করিয়েছে। মোদিজির একটা সুন্দর সিস্টেম আছে, রোজ সকালে ঘুম থেকে উঠে একদিন করে এক একটা কথা। প্রথমে একদিন এলো ঘুম থেকে উঠে, মেরে প্যারে ভাইও बहनों, कल से 500 और 1000 रुपया के নোট বন্ধ। ব্যাস 500 আর 1000 বন্ধ করে দিল। আপনি আমি ছোটাছুটি শুরু করলাম। আমার মাকে দেখছি ভাতের ফ্যান গালতে দিয়ে ব্যাংকে ছুটছে নোট আনতে, পাল্টে পাল্টে দৌড়ঝাঁপ। সবার মনে আছে কি পরিস্থিতি গেছিল 2016 সালে? অনেকে ভাবলো দুর্নীতি দূর হবে, দুর্নীতি দূর হবে ভেবে নোটবন্দিতে আপনারা লাইনে দাঁড়ালেন, তারপরে দেখলেন দুর্নীতির সবচেয়ে বড় রাজা শুভেন্দু বিজেপিতে চলে গেছে। হলো, আপনি শান্তিতে এসে বাড়িতে বসলেন, ভাবলেন এবার মোদিজি একটু শান্তিতে বসতে দেবে। আরেকদিন মোদিজি এলো, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ पैन कार्ड लिंक करना पड़ेगा। আবার আপনি লাইনে লাগালেন, কি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করো। লাইনে দাঁড়ালেন, ছোটাছুটি করলেন, এই লিঙ্ক ওই লিঙ্ক, হাতির মাথা এই লিঙ্ক হলো। আবার মোদিজি একদিন সকালবেলা এসে বলল, मेरे प्यारे भाइयों बहनों, एनआरसी होगा, নিজের নিজের দাদুর বার্থ সার্টিফিকেট খুঁজে নিয়ে এসো, নাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবো। সবাই ছুট লাগালেন, কেউ পঞ্চায়েত অফিস, কেউ বিডিও অফিস, দাদুর বার্থ সার্টিফিকেট আছে কিনা। আমি ভয় পেয়ে আমার বাবাকে বললাম, বাবা মোদি বলছে এনআরসি করে আমাদেরকে বাংলাদেশ ভাগিয়ে দেবে, আমার দাদুর বার্থ সার্টিফিকেটটা দাও তো দেখি। আমার বাবা আমাকে বলল, বাক বেটা, তোর বাপেরই নেই, বাপের থাকবে কোথা দিয়ে। আমি বললাম তাহলে আমরা কি করব, সবাই মিলে বাংলাদেশ যাব? বাবা বললো জানি না। বাবা বললো আমার একটা স্কুল ছিল, ওইখানে চলে যেত, ছোটবেলায় পড়তাম ওই স্কুলটায়, দেখতো ওখানে গেলে আমার কোনো কাগজ টাগজ পাস কিনা স্কুলে। আমি গেলাম, বাবা যে জায়গাটা বলেছে, ওমা ওই জায়গায় গিয়ে দেখি স্কুল নাই, শপিং মল। তাই বাবাকে এসে বললাম, বাবা বাক্স প্যাকটা প্যাকিং করো, মোদি বাংলাদেশ পাঠাবে। আবার কদিন পর এসে শান্তিতে বসে আছি। আবার কদিন আগে বললো, मेरे प्यारे भाइयों बहनों, गैस के कनेक्शन के साथ आधार कार्ड लिंक करना पड़ेगा। এবার গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক। আবার আপনি ছুটলেন। আবার কদিন আগে এলো, এসে বললো, मेरे प्यारे भाइयों बहनों, वो जो 2000 का नोट चालू किया था ना, वो भी बंद। 2000 নোটটা বন্ধ। এটা কি করছে মোদিজি? এটা করছে হচ্ছে কি, যে আমি মোদি, আমি প্লেনে করে ঘুরে বেড়াবো, আজ আমেরিকা, কাল রাশিয়া, তারপর চীন, তারপর জাপান, আর তোমরা বেটা সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরো, তোমরা মরো। আর আমি আজ এই দেশ, কাল ওই দেশ, আমার কি? আমি তো প্রধানমন্ত্রী, আমায় কি লাইনে দাঁড়াতে হবে? তোরা মর, তোরা জনতা আছিস, তোরা মরলি কি বাঁচলি আমার কি যায় আসে? বিজেপি নেতারা এই নিয়ে কোনো প্রতিবাদ করেছে কোনোদিন? কোনোদিন করেনি। এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে আওয়াজ তুলছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতাকে চেপে ধরো, মমতার নেতাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করাও। দিল্লি থেকে পুলিশ পাঠাচ্ছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, রোজ তৃণমূলের এই নেতা গ্রেপ্তার, তৃণমূলের ওই নেতা গ্রেপ্তার, তৃণমূলের ওই নেতা গ্রেপ্তার। আরে তৃণমূলের নেতাদের যে গ্রেপ্তার করছে, কোন আজ অব্দি একটা কাণ্ড কিন্তু প্রমাণ করতে পারেনি মায়েরা দাদারা। এটা হচ্ছে বিজেপির বর্তমানে অবস্থা। আপনারা বলুন তো, এই পরিস্থিতির মধ্যে দেশ চলতে পারে? তাই আমরা বারবার বলছি, দেশে কার সরকার গঠন হবে এটা আপনাদের ভাবার দরকার নেই মায়েরা দাদারা। শুধু আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের এটা কোন জেলা? কোচবিহার। লোকসভা আসন কি? জলপাইগুড়ি। আপনাদের এমপি কোন পার্টির? কোন পার্টির এমপি? বিজেপি। এখানকার সাংসদ বিজেপি তো? জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় এসছে মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ থেকে তো লিড হয়েছিল না? মেখলিগঞ্জ থেকে 19-এ লিড হয়েছিল তো না? বিজেপির মেখলিগঞ্জে তৃণমূলের লিড ছিল।
তারপরে মানে তোমার ভোটে বেড়েছে আমাদের ব্যবধান, পরেশদার ভোটে বাড়িয়েছেন ব্যবধান। মেখলিগঞ্জের বহু মানুষও বিজেপিকে ভোট দিয়েছিলেন 2019-এ। আপনারা কি জানেন সাংসদ তহবিলের যে পয়সা, ওই পয়সার 1 টাকা মেখলিগঞ্জে দেয়নি এমপি? 1 টাকা সাংসদ তহবিলের 1 টাকা, আমি 1 টাকা 1 কোটি বলছি না, 1 টাকা 1 পয়সা মেখলিগঞ্জে দেয়নি। কেন? মেখলিগঞ্জের মানুষ কি, মেখলিগঞ্জের মানুষের কি মান সম্মান নেই? মেখলিগঞ্জের মানুষ যে ভোট দিয়েছিল আপনাদেরকে, কেন ভোট দিলেন, কেন দিলেন না? শুধু তাই নয়, আমি আপনাদের কাছে জানতে চাই মায়েরা দাদারা, বলুন বিজেপির এমপি কে জিতিয়েছেন, কেন্দ্রের সরকারের থেকে কটা প্রকল্প আনতে পেরেছে? একটা পারেনি। কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয় করতে পেরেছে না। কেন্দ্রীয় সরকারি হাসপাতাল আনতে পেরেছে না। মেখলিগঞ্জের জন্য নতুন কোন রেলের প্রকল্প করতে পেরেছে না। তাহলে বিজেপি তুমি দিলেটা কি? মেখলিগঞ্জের মানুষ তোমার থেকে পেলোটা কি? শুধু একটাই কথা বলে ভোট নেয়, মোদি পাকিস্তানে বোম মেরেছে আর মোদি রাম মন্দির করেছে। নিশীথ প্রামাণিক বলেছে নাকি 100টা মন্দির করবে কোচবিহারে, করুন, কিন্তু তার সাথে নিশীথ বাবু একটা কথা বলে দেবেন, ওই মন্দিরের বাইরে কি আমার যুবক ভাইরা বাটি হাতে নিয়ে বসবে ভিক্ষা করার জন্য? ওই মন্দিরগুলো দিয়ে কি হবে? ধর্মস্থান হবে, মানুষ পুজো দিতে যাবে। মায়েরা দাদারা আমরা পুজো দিই, আমার মা পুজো দেয়, আমার ঠাকুমা পুজো দিত। একদিন উপোস করে ঠাকুরের পুজো দেওয়া যায়। আপনি 7 দিন 1 মাস উপোস করে পুজো দিতে পারবেন? পারবেন না। পেটের জ্বালা বড় জ্বালা, খিদের টান পড়লে তখন মানুষ কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না, ভক্তি ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যায় যখন পেটে খিদের টান ওঠে। আর আপনার সেই পেটের যে ভাত, সেই যে চাল, সেই ফ্রি রেশনের চালের ব্যবস্থা কে করে দিচ্ছে? দিদি। আর নরেন্দ্র মোদী কি বলছে? মন্দির বানিয়ে দিয়েছি, ভাতটা খাও, খেয়ে ওখানে বাটি নিয়ে ভিক্ষা করতে বসো। এটা হচ্ছে রাজনীতি। আপনাদের বুঝতে হবে আপনারা কোন দিকে থাকবেন। আরে আমরা তো কোনোদিন বলি না, এই যে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করছেন দীঘায়, এই মন্দিরটা ছোট একটা মন্দির ছিল, বানিয়ে বিরাট বড় করছেন। পুরীর জগন্নাথ মন্দিরের যতটা হাইট, দীঘায় মমতা ব্যানার্জি যে জগন্নাথ মন্দির করছেন তার চাইতেও একটু লম্বা। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন না আমি জগন্নাথ মন্দির করেছি তাই আমার ভোট দাও। কেন বলুন তো? কারণ মমতা ব্যানার্জি জগন্নাথ দেবকে সত্যি সত্যি ভক্তি করেন, জগন্নাথ দেবকে কাজে লাগিয়ে ভোটের মেশিনে চাষ করতে চান না। যেরকম বিজেপির কাছে রামচন্দ্র হয়ে গেছে পোলিং এজেন্ট, ভোটের এজেন্ট। বিজেপি জানে এখন পদ্ম ফুল দেখলে লোকে পাত্তা দেয় না, পদ্ম ফুল দেখলে লোকে ভোট দেয় না, তাই কি করো? রামের মুখটা এগিয়ে দাও, যদি এটা থেকে ভোট দেয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, রাম মন্দিরের যেদিন উদ্বোধন হলো, টিভি তো সবাই দেখেছেন, আমিও দেখেছি। সত্যি কথা বলুন তো, সত্যি কথা বলবেন, একদম সত্যি কথা। রাম মন্দিরের উদ্বোধনের দিন টিভিতে কবার রামের মুখ দেখিয়েছে আর কবার মোদির মুখ দেখিয়েছে? আমি শিওর রামের চেয়ে বেশি মোদির মুখ দেখিয়েছে। ঠিক কিনা আপনারা বলুন? ঠিক তো? তাহলে যার মন্দির প্রতিষ্ঠা তার মুখ বাবা দেখাচ্ছ না, যে প্রতিষ্ঠা করছে তার মুখ দেখাচ্ছ। বাহ বাহ বাবা বাবা বাহ, অসাধারণ। আর নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছে। নরেন্দ্র মোদীর চাইতে, নরেন্দ্র মোদীকে প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার কে দিয়েছে মায়েরা দাদারা? প্রাণ প্রতিষ্ঠা কারা করে, পুজো কারা করে? যারা শাস্ত্রজ্ঞ, যারা পণ্ডিত, যারা পুরোহিত। নরেন্দ্র মোদী পণ্ডিত পুরোহিত নন। ভগবানের খাতায় প্রধানমন্ত্রী বলে কিছু হয় না, তার খাতায় সবাই মানুষ। তাহলে সেই নরেন্দ্র মোদী আজকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করছেন নিজে পণ্ডিত পুরোহিত না হয়েও। এটা অনাচার, এটা ব্যভিচার, এটা রামের অসম্মান। আর এই রামের অসম্মান আপনারা যে করেছেন, 2024-এর লোকসভা নির্বাচনে রামচন্দ্র যদি রাবণ বধ করতে পারে মোদীজি, আপনি তো এই ছোট জিনিস, রাবণের চাইতে অনেক কম ক্ষমতা আপনার, আপনার বধ ওই রামচন্দ্রের হাতেই হবে। মিলিয়ে রাখবেন। আর আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে, ভগবান দেখে দয়া করে ভোট দেবেন না। কি হয় জানেন? ধর্ম থেকে ভোট দিলে, এই যে আপনারা বসে আছেন, এখানে মায়েরা বসে আছেন, এখানে হিন্দু মাও আছেন, আমার মুসলিম মাও আছেন, এইদিকে হিন্দু দাদাও আছেন, মুসলিম দাদাও আছেন। এবার আপনারা বলুন তো, মোদিজি এই যে ধর্মে ধর্মে ঝগড়া লাগায়, মোদিজির কি লাভ হয়, কেন হয়? আমি আপনাদের এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তো মঞ্চে দাঁড়িয়ে আছি, এখন আপনারা আমায় দেখছেন সবাই,
ধরুন আমার এখন মনে হলো আমি মোদিজি হয়ে যাব, মানে কি হবো, চুরি করব। কি চুরি করব? এই যে আমাদের দাদারা সামনে বসে আছে, এই টেবিলগুলো কত সুন্দর না, সুন্দর না টেবিলগুলো? ধরুন আমার ইচ্ছা হচ্ছে আমি না টেবিলগুলো তুলে নিয়ে কলকাতা পালাবো। আমার ধরুন ইচ্ছা হচ্ছে এই যে সুন্দর টেবিল, এটার ওই যে পোডিয়ামটা, মাইকটা, এটা বেচলে বেশ পাবো 500-700 টাকা কিলো দরে বেচলে, এটা টেবিলে তুলে নিয়ে পালাবো। কিন্তু আমি তো এখন পালাতে পারছি না। কেন পাচ্ছি না? মানে আপনারা তো সবাই আমার দিকে তাকিয়ে আছেন। আমি এখন এগুলো তুলতে গেলে আপনারা ধরে ফেলবেন, এই দেবাংশু নিয়ে পালাচ্ছে ধর। তাই কি করব? আমি তখন মোদিজি হয়ে মাথায় একটা বুদ্ধি খাটালাম। কি বুদ্ধি? আমি এই বাঁদিকে যে মায়েরা বসে আছেন, আমার 4টে ছেলেকে পাঠিয়ে দিলাম মায়েদের মাঝখানে, পাঠিয়ে দিয়ে কানে কানে আপনাদেরকে বলালাম, মায়েরা জানেন ডান দিকে বসে থাকা দাদারা আপনাদের নামে গালাগাল করছিল। আর ডান দিকে দাদাদের কাছে আরো আমার 5টা ছেলেদের পাঠিয়ে দিলাম, তারা গিয়ে আপনাদের ঘুরে ঘুরে বলল, জানেন দাদারা এই দিকে বসা মায়েরা আপনাদের কি গালাগাল করছিল। দাদারা খেপে যাবেন মায়েদের ওপর, মায়েরা খেপে যাবেন দাদাদের ওপর, দাদারা তাকাবেন মায়েদের দিকে, মায়েরা তাকাবেন দাদাদের দিকে, দুটো দাদা তেড়ে যাবেন মায়েদের দিকে, দুটো মা আবার জুতো খুলে তেড়ে যাবেন দাদাদের দিকে। যেই আপনি ওই দিকে আর আপনি তাকাচ্ছেন ওই দিকে, আমি আস্তে আস্তে টেবিল চেয়ার নিয়ে ভাব। তারপরে ঝগড়া থামিয়ে যেই আপনারা স্টেজের দিকে তাকাবেন, দেখবেন দেবাংশুও নাই আর টেবিলের ওপর কোনো মালও নাই। এইভাবে মোদিজি দেশ চালায়। আপনাকে হিন্দু মুসলমানের ঝগড়ায় মাতিয়ে রাখবে। আপনি বলুন ওই দেখ বেটা মুসলমান, আর ও বলুন ওই দেখ বেটা হিন্দু। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা বাড়াবে, বিষ ঢালবে। আপনারা যেই নিজেদের মধ্যে ব্যস্ত থাকবেন, মোদিজি দেখবেন 400 গ্যাস 1200 করে পালিয়ে গেছে, 20 কেরোসিনতে 120 করে পালিয়ে গেছে। আর আপনার বরের রোজগার তো বাড়েনি, কিন্তু আপনার খরচ বেড়ে গেছে। আপনার বর আগে যা কামাতো আজও তাই কামায়, কিন্তু আপনার খরচ বেড়ে গেছে। দাদারা যা রোজগার করতেন একই রোজগার করেন, কিন্তু 400 গ্যাস 1200, 20 কেরোসিন 120। আপনারা যাবেন কোথায়? এইটা হচ্ছে বিজেপির রাজনীতি মায়েরা দাদারা। আমরা যদি বুঝতে না শিখি, আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে ওই মন্দিরে ভিক্ষার বাটি নিয়ে বসা ছাড়া উপায় থাকবে না। আমাদের আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, দিল্লিতে কে সরকার গঠন করবে ভাবার দরকার নেই। শুধু আমাদের এটাই লক্ষ্য থাকুক, বাংলা থেকে যত বেশি সংখ্যক আসন হয় মমতা ব্যানার্জিকে দিয়ে আমরা দিল্লিতে পাঠাবো। দুটো সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা আবার বিজেপি সরকার গড়ল, আর দ্বিতীয় সম্ভাবনা কোনো বিরোধী সরকার তৈরি হলো। যদি বিরোধী সরকার তৈরি হয় তাহলে তো সোনায় সোহাগা। মমতা ব্যানার্জি সত্যিকারের ডবল ইঞ্জিন করবেন, রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি, 2 জায়গা থেকে সরকারি সুযোগ। আর যদি বাই চান্স ধরুন এটা নাও হলো, বিজেপি আবার সরকার গড়ল, তাহলে কি হবে? যখন তৃণমূলের 34টা সিট 2014-য়, তৃণমূল চিৎকার করতো, সেই চিৎকারের ভয় মোদিজি গ্যাসের দাম 1200 করতে পারেনি, 100 দিনের টাকা আটকাতে পারেনি, আবাস যোজনা টাকা আটকাতে পারেনি, কেরোসিন তেলের দাম বাড়াতে পারেনি। কিন্তু যেই তৃণমূল গত 2019-এ 34 থেকে কমে 22 হয়ে গেল, তৃণমূলের যখন এখান থেকে এমপি পার্থদা, রেণুকা সিংহ রায়, তার আগে বিজেপি পারেনি টাকার জিনিসের দাম বাড়াতে। কিন্তু যেই কোচবিহারে জিতে গেল বিজেপি, জলপাইগুড়িতে জিতে গেল বিজেপি, আলিপুরদুয়ারে জিতে গেল বিজেপি, রায়গঞ্জে জিতে গেল বিজেপি, তৃণমূল 34 থেকে কমে হয়ে গেল 22। নরেন্দ্র মোদী দেখলো লোকসভায় চিৎকার করার আর কেউ নেই, যত ইচ্ছা দাম বাড়া। তাই তৃণমূলের গলার জোরকে বাড়াতে হবে লোকসভায়। সরকারি দলে থেকে হলে তো সোনায় সোহাগা, আর যদি বিরোধী দলেও থেকে হয়, তৃণমূলের শক্তির কাছে নরেন্দ্র মোদী কোনোদিন গলা তুলতে পারেননি, ভবিষ্যতে পারবে না। তাই আমাদের কাজ বাংলার মাটি থেকে যত বেশি সংখ্যক আসন দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর। জেতাবেন তো মায়েরা দাদারা? 2 হাত তুলে গলার জোরে বলুন, জেতাবেন তো? 2 হাত তুলে, যারা হাত তুলছেন গলার আওয়াজ করছেন না, গলার আওয়াজ করছেন, হাত তুলছেন না। জেতাবেন তো মায়েরা? কি জেতাবেন তো? আরে শীতকাল, চাদর থেকে হাত বার করুন একটু। জেতাবেন তো? আচ্ছা, এবার স্লোগান হবে, চলুন সবাই উঠে দাঁড়িয়ে পড়ুন। এবার স্লোগান হোক, মমতা ব্যানার্জি। 2 হাত তুলে গলার জোরে, সবার আবার চাই কিন্তু। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। জয় বাংলা, জয় বাংলা, জয় 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 বাংলা, জয় 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 বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি।
কোচবিহারে খেলা হবে তো? খেলা হবে তো মাইরা? খেলবেন তো? 21-এ ব্যাট করেছেন, এবার বল করে বিজেপির উইকেটটা ফেলতে হবে কিন্তু জলপাইগুড়িতে। জলপাইগুড়ি কোচবিহারে খেলবেন তো? খেলা হবে? দুয়ার তুলে গলার জোরে খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? জয় বাংলা। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।